বন্ধুরা, অনেকেই তোমরা বলেছো দিদি রিঙ্কির আপডেটটা আমাদেরকে জানিও। আপডেটটা জানানোর জন্যই এসেছি। বিশ্বাস করো, কোনো ভালো খবর আমি তোমাদেরকে দিতে পারবো না, কারণ সত্যি ভালো কিছু নেই। খারাপ থেকে আরও খারাপ হচ্ছে, রিঙ্কি এই মুহূর্তে ভিডিও করতে পারছে না। একটা শর্টস দিয়েছে, আমার সঙ্গে রিঙ্কির কথা হয়েছে। কালকে আমি নিজে ফোন করেছিলাম রিঙ্কিকে রাত্রিবেলা, কথা বলেছি। প্রথমে ধরেনি, পরে ও ফ্রি হয়ে ফোন করেছিল, কথা বলেছি। আর আজকে রিঙ্কি আমাকে নিজে ফোন করেছিল, তখন প্রায় 1:30টার মতো বাজে, দুপুরবেলা আমি রান্না করছিলাম। ঠিক ওই সময়টাতে রিঙ্কি আমায় ফোন করেছে। এবং রিঙ্কি ওখান থেকে যেটা বলার তো বলবে, এই মুহূর্তে খুব ব্যস্ত, তাই বলতে পারছে না। তো যেহেতু ও আমার বোন, ওকে বোন বলেই আমি ভাবি। আমরা এখানে যারা কাজ করি আমরা সবাই সহ ক্রিয়েটার। তার থেকেও বড় কথা, আমি ওকে আমার নিজের মনে করি বলেই ওকে নিয়ে ভিডিও করেছিলাম। তখন কিন্তু আমি ওকে চিনতাম না, জানতাম না, শুধু ওর ভিডিও দেখেই ভিডিও করেছিলাম। সেটা আরও অনেক আগে করেছি, তোমরা দেখতে পারো। ওর দিন 15 আগে প্রথম ভিডিওটা আমি কিন্তু রিঙ্কি লাইফস্টাইলকে নিয়ে করি, শুধুমাত্র ওর ভিডিওটা দেখে। তারপরে যেভাবেই হোক না কেন, তখন ওর ভিডিওতে ওর ফোন নাম্বার দেওয়া ছিল না। আমি অনেক কষ্ট করে ফোন নাম্বার কালেক্ট করি, ওর সাথে কথা বলি, এবং আমার যেটুকু যা করার করতে পেরেছি, যেটুকু আর কি ওই মুহূর্তে সেটুকু করেছি। তারপরে আমি ওকে নিয়ে, ওর পারমিশন নিয়ে, ওর সেই ফোন নাম্বার, ফোনপে নাম্বার সহ আমি একটা ভিডিও করি। তারপর তো আমি ওর বাড়িতে যাই, সেই ভিডিও তো তোমরা দেখেছো। এবং কালকে আমি কিছু আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে রিসেন্ট যেটা ঘটেছে। বিশ্বজিৎ দা খুব অসুস্থ, নার্সিংহোমে অ্যাডমিট আছে। তো সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্টস করেছে, দিদি প্লিজ ওর আপডেট জানিও, যেহেতু রিঙ্কি ভিডিও দিতে পারছে না। রিঙ্কির একটা শর্টস দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আজকে ও পার্সোনালি আমাকে এই জন্যই ফোন করেছিল, যে দিদি তোমার ভিডিওটা, কালকের ভিডিওটা থেকে কয়েকজন আমাকে সত্যি আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে সাহায্য করেছে। তুমি তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিও, কারণ আমি তো ভিডিও করতে পারছি না, খুব ব্যস্ত, বুঝতেই পারছো। আমার অনেক উপকার হয়েছে, অনেক অনেক উপকার হয়েছে। তো তাদের আমার তরফ থেকে আন্তরিক অনেক কৃতজ্ঞতা থাকলেও তুমি প্লিজ কাইন্ডলি একটু ভিডিও করে জানিয়ে দিও। তারপরে আমি অনেকক্ষণ কথা বলেছি ওর সাথে, আমার প্রায় 15 মিনিটের উপরে কথা হয়েছে, দাদার আপডেট নিয়েছি। সব খবরই তোমাদেরকে দেবো। শুধু একটা কথাই বলতে চাই, যে যারা ভিডিও দেখে যারা ওদের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বলছি আমার তরফ থেকে অনেক 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 আন্তরিক কৃতজ্ঞতা। আমি কাউকে ধন্যবাদ দেব না, কারণ তোমরা মানবিকতার দিক থেকে ওর পাশে এসে দাঁড়িয়েছো, ওকে যাতে ওর একটু সাহায্য হয়, সেই কারণে আমি সেই মেসেজটাই দিতে চেষ্টা করেছিলাম। যারা যে কজন দিয়েছে, ও সবটা পেয়েছে বলেই ও আমাকে ফোনটা করেছে এবং জানাতে বলেছে। তাই আমি ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করব না, কারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে বলেই তারা সবার পাশে দাঁড়াতে চায়, অসহায়ের পাশে দাঁড়াতে চায়। সত্যি এটা বলতে কোনো জায়গা থেকে আজকে আমার আটকাচ্ছে না। ও অসহায়, ওর অর্থেরই প্রয়োজন, ওর অর্থের প্রয়োজন। ওর যে পরিমাণে অর্থের প্রয়োজন, কোনো একটা মানুষের পক্ষে সেটা সম্ভব নয়, যার কারণে আমি ভিডিও করে বারবার মেসেজ দিচ্ছি। এবার আমি তোমাদের সঙ্গে একটা ক্লিপ একটু অ্যাড করব, প্লিজ ক্লিপটা দেখো, তারপর আমি বাকি কথায় আসি। আমাকে ঘোরাবা কি? আমাকে ঘোরাবা কি? কোথায় ঘোরাবো? আমাকে ঘোরাবা কি? ঘোরাচ্ছে না। আমি ঘোরাবা কি? এটা হচ্ছে শুক্রবার, মানে গতকালের আপডেট। ও দেখো কতটা কষ্ট পাচ্ছে মানুষটা, সত্যি কথা ধারণার বাইরে। এরকম ভাবে মানুষকে কেন ভগবান শাস্তি দেয় জানি না। আমি আর নিতে পারছি না, ওর পাশে থাকলে কি কষ্ট পাচ্ছে মানুষটা বলে বোঝানো যাচ্ছে না। ভগবানকে বলি, ভগবান ঠিক করে দাও সব কিছু তুমি। দেখতে পেলে তো, দেখতে পেলে? এই তাদেরকে বলছি, এই যারা কালকের ভিডিওটা দেখার পরেও ননস্টপ কমেন্টস করছো, নাটক করছে, তারপর তারা আবার উল্টো আমাকে বলছে তুমি কত দিয়েছো। আমি যদিও রিপ্লাই দিয়েছি, সবাইকে দেওয়া তো সম্ভব না। দেখো, সব কমেন্টস সবসময় চোখের সামনে আসে না, ফোন নিয়ে তো সারাদিন বসে থাকতে পারি না, সবাইকে দেওয়া সম্ভব না। তো আমি বলেছি তুমি কত দিচ্ছ সেটা জানিও, আমি কত দিয়েছি নিশ্চয়ই জানাবো। কতটা নোংরা মেন্টালিটির। আমার কথা, আমি কারো উপকার নাই করতে পারি, নাই হতে পারে। অনেকেই বলছে দেখো আমি তো এইভাবে দাঁড়াতে পারবো না। আমি তাদের বারবার বলেছি আশীর্বাদ করো যারা বড়, আর চ্যানেলটার পাশে থাকো। পয়সা দিয়েই দাঁড়াতে হবে সেটা সবার পক্ষে সম্ভব নয়। আমরা তো চ্যানেলের পাশে থাকতে পারি, কারণ ওর যখন একটা চ্যানেল আছে সেখান থেকে একটা রেভিনিউ আসবে। আমরা কে কতটুকু দিতে পারি, কতবার দিতে পারবো, ওর তো প্রয়োজন প্রচুর, হিউজ, প্রত্যেক দিন হিউজ পরিমাণে প্রয়োজন। সবার পক্ষে কি সেটা সম্ভব? সেটা সম্ভব নয়। তাই আমরাও চ্যানেলটার সঙ্গে থাকতে পারি। প্রত্যেকের একটা ফোন আছে, নেটও আছে। কত নেট তো আমাদের নষ্ট হয়, কত উল্টো পাল্টা ভিডিও দেখে
আমরা নেট নষ্ট করি? আমি রিঙ্কির ভিডিও, কৃতিকা হাউসের পূজার ভিডিও, এদের ভিডিও আমি নিয়মিত দেখি। হয়তো কমেন্টস করি না, দু একটা ভিডিওতে কমেন্টস করি, যেটা আমি নিজে বসে সামনাসামনি দেখি সেটাতে কমেন্টস করে আসি। বাকি ভিডিওতে কমেন্টস করতে পারি না, কারণ সময়ের সঙ্গে পেরে উঠি না। আমি ভিডিও চালিয়ে রেখে আমি আমার কাজ করি, কারণ ভিউজটা ওর পড়বে। আর যখনই পারি ভিডিও শেষে গিয়ে শেয়ারটা করে দিই ভিডিওটা, কারণ ওর প্রয়োজন অর্থের, আর অর্থটা আমরা এইভাবে দিতে পারি। এতেও কি পয়সা লাগে বলো? এতেও কি পয়সা লাগে? এই ধরনের মানসিকতা কেন থাকবে এদের, যে ও মিথ্যে বলছে, ও নাটক করছে? তারপরে কেউ কেউ আবার একজন কালকে কমেন্টস করেছিল, আমি দেখেছি যে কি মিথ্যে কথা বলছে। কালকেও নিজের ভিডিওতে নিজের মুখে বললো ভিউয়ার্সরা ওকে পয়সা দিয়েছে। ও কিন্তু একবারও মিথ্যা কথা বলেনি, আমি যদিও উত্তর দিয়ে দিয়েছি, ও কিন্তু সত্যি কথাই বলেছে। আমি বলতে চেয়েছি, আমি যে ভিডিওটা ওকে নিয়ে করেছিলাম সোমবার, সেই ভিডিওটা করার পরে সেই ভিডিওটার থ্রু দিয়ে ওর কাছে কোনো রকম সাহায্য যায়নি। ও ওর ভিউয়ার্সদের কাছ থেকে অবশ্যই সাহায্য পাচ্ছে, ও সেটা সবসময় বলছে। আর ও এতটাই অনেস্ট আর ওর সততা আছে বলেই না আজকে কালকে যে ভিডিওটা করেছি সেখান থেকে যে বা যারা 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 ওকে পাঠিয়েছে সেটা ও আমাকে কিন্তু নিজে থেকে জানিয়েছে। আমি কিন্তু সকাল থেকে একবারও ওকে ফোন করার সময় পাইনি, করতাম ফোন হয়তো তারপরে করতাম ফ্রি হয়ে। ও নিজে থেকে আমাকে জানিয়েছে, দিদি এটা এটা ঢুকেছে আমার। কেউ 500, কেউ 200, কেউ 1000 আমাকে দিয়েছে, কয়েকজন আমাকে পাঠিয়েছে। আমার কাছে তো এখন এতটা সময় নেই যে নাম ধরে ধরে বলবো। হোয়াটসঅ্যাপে আছে আর ফোনপেতে পাঠানো হয়েছে টাকাটা, আমি একটু ব্যস্ত আছি, তুমি কাইন্ডলি তাদেরকে একটু বলে দিও। ও যদি অসৎ হতো তাহলে কি বলতো? আর এই যে ক্লিপটা আমি তোমাদেরকে দেখালাম, এই ক্লিপটা দেখানোর পরেও কি তোমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা নাটক করছে পয়সা ইনকাম করার জন্য? ছি, কি ধরনের মানুষ তোমরা! যেটা নাটক, অ্যাকচুয়ালি যারা নাটক করে তাদেরকে তোমরা রিয়েল ভাবো। আজকে মেয়েটা সব ধরনের প্রমাণ দিচ্ছে। আর একজন আমাকে কমেন্টস তো করেছিল যে যাই হোক, কমেন্টস নিয়ে আমি বলছি না, সে বৃষ্টি প্রীতমকে খুবই ভালোবাসে, বলেছে বৃষ্টি প্রীতমের ভিডিও তুমি করলে আমি আর দেখবো না। তো তাকে আমি একটা কথা বলি যে দেখো, কেউ আমার শত্রু নয়, আমি এখানে কাজ করতে এসেছি। এখানে প্রত্যেকে ক্রিয়েটার, যার যার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে এই জায়গাটা চালাচ্ছে। আমার শুধু কথা হলো মিথ্যে নয়, সত্যি দিয়ে চলো। এখন আমি যদি বলি তোমাদের সামনে এসে, দেখো আমি খুব অসুস্থ, খুব অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারছি না, তোমরা ক্যামেরার ওপার থেকে সেটাই বিশ্বাস করবে? কি বিশ্বাস করবে তো? কিন্তু আমি যদি দীর্ঘদিন ধরে তোমাদেরকে দেখাই আমি এত অসুস্থ, আমি হয়তো বাঁচবো না, আমি বাঁচবো না, তখন একটা সময় পরে তোমাদের মনেও প্রশ্ন আসবে যে এটা তো একটা সিম্প্যাথির জায়গা, স্বাভাবিক, আমি অসুস্থতা দেখাচ্ছি। সেখানে প্রশ্ন আসবে তুমি অ্যাকচুয়ালি কতটা অসুস্থ, কি হয়েছে? এই কি হয়েছেটা জানাটা কি অন্যায়? আর এই কি হয়েছেটা যখন খুঁজতে গেছি তখন দেখেছি এর মধ্যে অনেক বড় রহস্য, ভেতরটা ফাঁকা ওপরটা মাকাল ফলের মতো। সেটাকে বার করা কি অপরাধ? হ্যাঁ, অন্ধভক্ত হতেই পারো, আমি বারবার বলি যে অনেকেই আছে অন্ধভক্ত, কিন্তু দেখো আমরা কাজ করি, আর তার থেকে বড় কথা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সত্যি মিথ্যে যাচাই করাটাই আমাদের কাজ, এটাই আমাদের টপিকস, এটাই সাবজেক্ট, এই কাজটা করতেই বসি, যার জন্যই আমরা মুখে কথা বলি। যদি অন্য কোনো সাবজেক্ট হতো আমাদের, তাহলে তো আমরা সেই ক্রিয়েটিভিটি দেখাতাম। এখানে আমাদের ক্রিয়েটিভিটি হচ্ছে অন্যের ভুলটা তুলে ধরা, অন্যের ঠিকটাকে বলা। তো সেটাই তো করছি, সেটা করতেই তো বসেছি। সেখানে যদি দেখি একটা মানুষ দিনের পর দিন এমন কিছুকে সামনে আনছে যেখান থেকে তার মানে সার্ভাইভ করাটা ভীষণ রিস্কি হয়ে যাচ্ছে, সে থাকবে না। এটা নিয়ে আমি আমার পরের ভিডিও আসছে বৃষ্টি প্রীতমকে নিয়ে, এই ভিডিওর পরেই আসবে, সেখানে বলবো। আমি এত ডিটেলস বলতে চাই না। তো যেখানে সে প্রুফ দিচ্ছে না কোনো কিছু, আর যারা প্রুফ দিচ্ছে, এই যে কৃতিকা হাউসের পূজা প্রুফ দিচ্ছে, এই যে ইন্দ্রাণী মানে রিঙ্কি লাইফস্টাইল প্রুফ দিচ্ছে, লাইভ প্রুফ দেখাচ্ছে, সেগুলোকে কেন অনেকের মিথ্যে মনে হচ্ছে, নাটক মনে হচ্ছে? আর যে আমার কমেন্টসটা করেছিলে যে আর কি বৃষ্টি প্রীতমকে ভালোবাসো, ভালোবাসতেই পারো, সবসময় সঙ্গে থাকো, আমি তাই নিয়ে আমার কিছু বলার নেই। অবশ্যই যার যার নিজস্ব মতামত, ওপিনিয়ন ভালো লাগতেই পারে, অবশ্যই ভালো লাগবে, কেন লাগবে না? কিন্তু তাকে আমি একটু বলতে চাই, দেখো রিঙ্কি লাইফস্টাইল কারো কমেন্ট দেখে চ্যালেঞ্জ করে নয়। আমি রিঙ্কি লাইফস্টাইলকে নিয়ে আরও 15-16 দিন আগে প্রথম ভিডিও করি, তখন কিন্তু আমি বৃষ্টিকে নিয়ে পজিটিভ ওয়েতেই ভিডিও করতাম, তুমি হয়তো দেখোনি, দেখে আসতে পারো। তখন আমি রিঙ্কি লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করে, আমি ওকে চিনতাম না, জানতাম না, কিচ্ছু না, ওর ভিডিও আমার সামনে এসেছে দেখে আমি ভিডিও করেছি। শুধু রিঙ্কি লাইফস্টাইল নয়, কৃতিকা হাউসের পূজাকে নিয়েও আমি 2টো ভিডিও করেছি। ইভেন আশমিকা, যে বাচ্চা মেয়েটি যার একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকার, তার বিনিময়ে তার জীবনটা বেঁচে থাকবে, সে উঠে দাঁড়াতে পারবে। সেই বাচ্চা মেয়েটি যার বাবা মার কোনো চ্যানেল নেই, সেটা আমি ফেসবুকে প্রথমে দেখি, তারপরে ওয়াইটিতে সার্চ করে করে দেখে তাকে নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি। আমার ভিডিওর শুধুমাত্র একটাই লক্ষ্য, একটাই কারণ, যার প্রয়োজন তার পাশে আমরা দাঁড়াবো।
যার প্রয়োজন নেই মিথ্যে বলে লক্ষ লক্ষ টাকা এখান থেকে কেন তুলবে? ওদিকে যার প্রয়োজন, যে পয়সার অভাবে মরে যেতে বসেছে, তাকে আমরা 2 টাকা দিতে গেলে আমাদের হাত কাঁপে। এটা কি অপরাধ? এটা কি অন্যায়? আর যারা এই যে এরপরও অনেক বড় বড় কথা বলছো না এই রিঙ্কিকে নিয়ে, আর অনেক আজে বাজে কথা বলছো, আর আমি এরপরেও তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, একটা কথা বলতে চাই, যাদের প্রয়োজন হবে তারাই ফোন করবে। অপ্রয়োজনীয় গল্প করার মতো সময় কিন্তু রিঙ্কির হাতে নেই। রিঙ্কি আমাকে সবটাই জানিয়েছে, অপ্রয়োজনীয় গল্প করার সময় রিঙ্কির হাতে নেই। রিঙ্কি এখন অসহায় বলে তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা কিন্তু কেউ করো না, আমি প্রত্যেককে বলে দিচ্ছি। সব খবর, সব ফোন নাম্বারসগুলো কিন্তু আমার কাছে আছে, ও কিন্তু দিচ্ছে। সময় লাগবে না, আজকে ও অসহায়, ও হয়তো কোনো স্টেপ নিতে পারছে না এই মুহূর্তে, ওর সেই মনের জোর নেই, ও হয়তো অতটা পেরে উঠছে না, কিন্তু আমার কিন্তু সেই মনের জোর আছে। তাই বলছি ওই রাত্রি 1টার সময়, 2টোর সময়, 2:30টার সময় ফোন করে করে গল্প আর আজে বাজে সমস্ত ওকে কথা বলা, যে আমি তোমাকে এই সুযোগ করে দেবো বা তুমি আমার সাথে কথা বলে তবেই তোমাকে আমি টাকা পাঠাবো, প্রয়োজন নেই। তোমাদের টাকার প্রয়োজন নেই, যেটা হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে, কিন্তু সেটা তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। তারপরেও একটা মেয়ে তার স্বামীর জন্য এত চেষ্টা করছে, যতক্ষণ আছে তার জন্য চেষ্টা করতেই হবে, ততক্ষণ সেই মেয়েটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সর্বস্ব দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের যেখানে যেটুকু ছিল, একটা গয়না মেটার নেই, তারপরেও এতটা চেষ্টা করছে শুধু স্বামীর জন্য। সেখানে তোমরা তার অসহায়তার সুযোগ নিতে চাইছো, এই কাজটা করো না, কিন্তু এর ফল ভালো হবে না। আমি কিন্তু ওর পাশে আছি, অর্থ দিয়ে সাহায্য কতটুকু করতে পারবো জানি না, হয়তো পারবো না, কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু আমি ওর সাহায্য করতে পারবো, ওর মনের বল হতে পারবো। তাই বলে দিলাম ফার্দার এরকম কোনো কাজ করবে না। আরেকটা কথা বলছি, খবরটা সুখবর না কষ্টের খবর তোমরাই বিচার করো। মনে হলো না কোনো জায়গা থেকে সুখবর, তবু তোমাদের সঙ্গে শেয়ার করছি, রিঙ্কির পারমিশন নিয়েই শেয়ার করছি, মানে সরি ইন্দ্রাণীর পারমিশন নিয়েই। তো সেখানে বলছি বিশ্বজিৎদার বাবা মা নাকি আজকে নার্সিংহোমে গিয়েছিলেন দেখতে, বিশ্বজিৎদার বাবা মা নার্সিংহোমে দেখতে গিয়েছিলেন, ইন্দ্রাণীর সঙ্গে আমার কথা হয়েছে। কারণ তারা নিজের থেকে যায়নি, বিশ্বজিৎদার কন্ডিশন তো বুঝতেই পারছো, সে কাউকে চিনতে পারছে না। তখন ইন্দ্রাণী বললো দিদিভাই আমি ভেবেছি সবটাই তো আমি করলাম, এই শেষ মুহূর্তে হয়তো ওর বাবা মাকে একটু দেখতে ইচ্ছে করতেও পারে, যতই ও চিনতে পারুক বা না পারুক, ওর মনের এটা ইচ্ছে, সেই জন্য আমি নিজে থেকে তাদেরকে অনুরোধ করেছি, তারা এসে জানো তো দিদিভাই আমার সঙ্গে একটা কথাও বলেনি, অসুস্থ ছেলেটাকে দেখতে এসছে, ছেলেটা কি খেতে পারে বা কি খেতে পারে না, বা ছেলেটার কি প্রয়োজন, একটা কিচ্ছু নিয়ে আসেনি, জাস্ট আসলো, একটু দেখলো, বেরিয়ে গেল, কোনো কথাবার্তা কিচ্ছু নয়। সত্যি এরকম বাবা মা দেখলে কোথাও গিয়ে যেন মনে হয় আমিও তো মা, তখন কোথাও গিয়ে মনে হয় বাবা মা হিসাবে নিজেকে কলঙ্কিত মনে হচ্ছে না তো? কি তোমাদেরও কি তাই মনে হয়? এই খবরটা কি সুখের না দুঃখের বলো তো? আমি তো মনে করি আমি রিঙ্কিকে কি বলবো, দেখো কাউকে কিছু বলার নেই, রিঙ্কি বলছে আমি কোনো আশা করি না, তবে আমার যতটুকু করার আমি ততটুকু নিশ্চয়ই করব, অবশ্যই করব। তাই জন্য আমি ওনাদেরকে খবর দিয়েছিলাম, ওনারা এসেছেন ফাইনালি এতগুলো দিন পরে, আজকে 1 বছর ছেলে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে পড়ে আছে, বেডসোল পুরো শরীর পচে গেছে, এখন শেষ মুহূর্ত, তবু তাদেরকে হাতে পায়ে ধরে একবার ছেলেটা দেখার জন্য নিয়ে আসতে হলো নার্সিংহোমে। আর তোমরা অনেকেই বলছো আপনি নিজে গিয়ে একবার দেখে আসুন। আমি যা কথা বলি দেখো, ফ্রাঙ্কলি কথা বলতে আমি ভয় পাই না কখনো, আর সত্যের পথে থাকতেও আমি কখনো ভয় পাই না। আমার সঙ্গে যা কিছুই ঘটুক না কেন অনেস্টির সঙ্গেই আমি থাকবো। আমি খুব চেষ্টা করেছি, তারপরে ওর বাড়িতে গেছি, আমি যাব ভেবেছিলাম, বিশ্বজিৎদাকে নিজের চোখে দেখবো বলেই গিয়েছিলাম, আর ওর চ্যানেলটা যদি কিছু একটু সাহায্য হয় সেই কারণে ভিডিও করেছি, ছোটোই ভিডিও করেছিলাম। ও আছে শোভাবাজারে রিকভারি নার্সিংহোম, যেটা বললো কালকেই বললাম, সেখানে আছে। আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়, কারণ আমার পার্সোনাল একটা লাইফ আছে, সেখানে আমার বাচ্চা আছে, আমি তোমাদেরকে আগেই বলেছি আমার বাড়িতে, নিজস্ব বাড়িতে আমার 2জন পেশেন্ট আছে, আমার মা, আমার শাশুড়ি মা, তাদের পুরো দেখভাল আমাকে করতে হয় একা, কারণ তাদের দেখার মতো কেউ নেই। মানে যেহেতু আমার বাড়িতে অন্য কেউ নেই, আমার বাড়িতে আমরা 3জন থাকতাম, এখন তারা 2জন অসুস্থ বলে আমার এখানে আছে, তাদেরকে চেক আপে নিয়ে যাওয়া, তাদের টেস্ট করা, ডক্টর দেখানো, মেডিসিন আনা, সমস্তটা আমাকে করতে হয়। তাই অত দূর শোভাবাজারে আমি চিনিও না সেভাবে, আর আমার পক্ষে যাওয়াটা আমি তো একা পারবো না, সাথে কাউকে নিয়ে যেতে হয়, আর এতটা একটা দিন পুরো আমি পারবো না, কারণ আমার মেয়ে পুরো দিনটার জন্য, আমার মেয়ের উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে, মেয়ে এখন বাড়িতেই থাকবে পুরো দিনটার জন্য, 2টো অসুস্থ মানুষের কাছে তো আমার মেয়েকে রেখে যেতে পারবো না। যদি তারা সুস্থ থাকতো তাহলে হয়তো একটা রাস্তা ছিল, আমি যেতে পারতাম। সেই জন্য আমি রিঙ্কিকেও বলেছি, রিঙ্কি আমার পক্ষে তো সেটা সম্ভব না, তবে হ্যাঁ আমি জানি না, যতটুকু আমি বুঝলাম, যাই হোক
সেটা নিয়ে আমি আর বলবো না। রিঙ্কির বাড়িতে আরেকবার আমি যাব, এটা আমার ইচ্ছে। রিঙ্কির বাড়িটা অনেকটাই কাছে, শোভাবাজার তো অনেক দূর আমার বাড়ি থেকে, রিঙ্কির বাড়ি অনেকটাই কাছে, যদিও অনেকটা সময় লাগে, অনেক ভেতরে। রিঙ্কির বাড়ি মধ্যমগ্রাম নেমে অনেক ভেতরে, অনেকটাই ভেতরে, 3বার টোটো চেঞ্জ করে যেতে হয় স্টেশনে নামার পরে। তবুও আমি যাবো, যেহেতু অ্যাড্রেসটা আমি চিনি। কিন্তু শোভাবাজার আমার পক্ষে যাওয়া সম্ভব নয় রিকভারি নার্সিংহোমে। আমি কিন্তু নিয়মিত আপডেট নিচ্ছি, দুবেলা করে ওর সাথে আমার কথা হচ্ছে। অনেক সময় ও ফোন ধরতে পারছে না, কারণ ও তো সবসময় ব্যস্ত থাকছে, ওকে নার্সিংহোমে থাকতে হচ্ছে, সেই কারণে। কিন্তু আমি আপডেট নেওয়ার চেষ্টা করছি, সবসময় নিজের চোখে গিয়ে দেখে আসতে হবে। আর অবিশ্বাসের তো কোনো কারণ নেই, কোনো জিনিস নেই যে আমার নিজের চোখে আমি কি গিয়ে দেখে আসবো, কি গিয়ে দেখে আসবো নিজের চোখে। আমি তো ওর বাড়িতে গিয়েও দেখে এসেছি, আর যখন নিজের চোখে দেখিনি তখনই আমি মানুষটাকে বিশ্বাস করেছি। আমরা দেখলে বুঝি, আমরা দেখলে বুঝি, কিন্তু তোমরা বোঝো না। তোমাদের যাদের মনে সন্দেহ, তারা ওই ন্যাকামিটাকেই তোমাদের সত্যি মনে হয়, নাটকটাকে সত্যি মনে হয়, কারণ সেখানে পরকীয়া থাকে, তো গন্ধ থাকে পরকীয়ার। রিয়েলগুলোকে মনে হয় না, রিয়েলগুলো তোমাদের চোখে পড়ে না। কৃতিকা হাউসের পূজা, যার চ্যানেলটা স্ট্রাইক খেয়ে বসে আছে, থাম্বেল স্ট্রাইক খেয়েছে দেবশ্রীদির ভিডিও দেখে, আমি যতটা বুঝেছি। পূজার সঙ্গে আমার পার্সোনালি কথা হয় না, যেহেতু ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। আমি চেয়েছিলামও, কিন্তু সেটাও দিতে পারেনি। আমি আমার একটা রাস্তাও বলে দিয়েছিলাম, এখানে তুমি কন্ট্যাক্ট করো, ও হয়তো দেখেনি কমেন্টসটা। যাই হোক, তো চেষ্টা করছি পূজার সঙ্গে কন্ট্যাক্ট করার, অবশ্যই চেষ্টা করছি। পূজার ভিডিও আসবে, অলরেডি তো 2-3 দিন হয়েই গেল স্ট্রাইক খেয়েছে, 7 দিনের জন্য ওর ভিডিও বন্ধ। তো এদের পাশে থাকো, এদের পাশে থাকো। এরা তো প্রমাণ দেখাচ্ছে, সব ডকুমেন্টস দেখাচ্ছে। যারা প্রমাণ দেখাচ্ছে না অথচ তারা মরণাপন্ন বলছে, তাদের পাশে থাকো, চোখ কান খোলা রেখে থাকো। থাকতে কাউকেই বারণ করবো না, এটা নিজস্ব মতামত, থাকো, চোখ কান খোলা রেখে থাকো। তবে যারা দেখাচ্ছে, যাদের সাহায্য ছাড়া তারা বাঁচতে পারবে না, তাদের পাশে থাকাটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। এই কথাটুকুই বলতে এসেছিলাম, আর এখনকার যে আপডেট সেটা দিতে এসেছিলাম। আমি এটা নার্সিংহোমের ক্লিপ তোমাদের সঙ্গে অ্যাড করে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে যে ক্লিপটা, যে দাদাভাই কতটা অসুস্থ আছে। সত্যি তার পরিস্থিতি খুবই খারাপ। জানি না কখন কি নিউজ আসে, অবশ্যই দিতে থাকবো। তোমরা বলেছো রিঙ্কির আপডেট জানাও, আপডেট তো দেবই, যতটা পারবো, যতটা ওর সাথে কথা হবে। কথা না হলে তো আপডেট না জানলে তো দিতে পারবো না, যেহেতু ও ভিডিও এখন দিচ্ছে না, দিতে পারছে না। আমাকে বললো দিদিভাই আমি কি ভিডিও দেবো, আমাকে বলো কি ভিডিও দেবো। আমার এখন ভিডিও দেওয়ার মতো কোনো মানসিকতা নেই, কোনো রকম মানসিকতা নেই। আর নার্সিংহোমে তো সব ফুটেজ নেওয়া যাচ্ছে না। আর এই মানুষটাকে দেখলে আমি থাকতে পারছি না, তার যা পরিস্থিতি, সেখানে আমি কি করে ক্যামেরা অন করব, ক্যামেরা অন করে কি করে কি করব। আমার তো সব শেষই হয়ে গেছে, আমার আর কি আছে, পারবো না গো, আমি ভিডিও দিতে এই মুহূর্তে পারছি না। তবে হ্যাঁ, অনেকেই আমাকে ফোন করছে, কমেন্টস করছে, মেসেজ করছে আপডেটটা জানার জন্য। তাদের জন্য আমার আপডেট দেওয়া উচিত, কারণ তারা আমাকে ভালোবাসে, তাদের সাপোর্টেই আজকে আমি এখানে আছি। অনেকটা হেল্প করেছে আমার ভিউয়ার্সরা, মানে ভীষণ পরিমাণে, মারাত্মক পরিমাণে হেল্পটা করেছে বলেই আজকে এইটুকু আমি রাখতে পেরেছি। তবে আরেকটু যদি আমি সাহায্য পেতাম না, তাহলে আমার এই মানুষটা আজকে একেবারে শেষ মুহূর্তে আসতো না। হয়তো আমি ফিজিওথেরাপিটা চালাতে পারতাম, তাকে আরেকটু সুস্থ রাখতে পারতাম, তাকে হয়তো আরও কিছুদিন আমার কাছে ধরে রাখতে পারতাম। কিন্তু আমার নিজের তো জোর নেই, আর নিজের অর্থ না থাকলে কার ওপরে নির্ভর করে কতদিন চলা যায় বলো। এটা কি হয় কেউ দেবে তারপরে আমি করব? আমার তো আর ক্ষমতা নেই। আমার যেখানে যতটুকু ছিল আমি সর্বস্ব শেষ করে দিয়েছি। আমার কিচ্ছু নেই, আমার এলআইসি শেষ, আমার গয়না শেষ, আমার যেটুকু সেভিংস ছিল শেষ। আমার বাবা লোন নিয়ে যতটা পেরেছে দেওয়ার চেষ্টা করেছে, কিচ্ছু নেই। আর তোমরা অনেকেই বলেছো, কমেন্টসতেই বলেছো যে স্বাস্থ্যসাথী কার্ড কি নেই, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ভেলভিউতে আরও কয়েকটা নার্সিংহোমের নাম বলেছে যে ওখানে ভালো ট্রিটমেন্ট হয়। দেখো আমি যতদূর জানি, যদিও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমার মানে ইন্দ্রাণীর সাথে কোনো রকম কথা হয়নি, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিল, তো আর এই কথাগুলো জিজ্ঞেস করা হয়নি, সময়টা ওর কাছে খুব কম ছিল। স্বাস্থ্যসাথী কার্ডটা আমি যতদূর জানি ওটি হলে পরে, যেই যেই জায়গায় গ্রান্টেড থাকে ওই কার্ডটা, ওটি হলে তবেই কার্ডটা নাকি গ্রান্ট হয়। কোনো পেশেন্ট অ্যাডমিট, সেই ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড মনে হয়, আমি সঠিক জানি না, যেহেতু আমার নেই আমি বলতে পারবো না, হয়তো গ্রান্ট হয় না, আমি যতটুকু জানি। এবার যেহেতু বিশ্বজিৎ দার তো কোনো ওটি হবে না, তার অবস্থা তো দেখতেই পাচ্ছ, তার খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে টোটাল। রাইস টিউবের মাধ্যমে ওই নার্সিংহোমে যতটুকু পাচ্ছে ওই মেডিসিন টাইপের এরকমভাবে স্যুপ করে করে তাকে দেওয়া হচ্ছে, আর মেডিসিন স্যালাইন ফ্যালাইন এসব চলছে, ওই শেষ মুহূর্তে যা যেটুকু চালানো যায় ওইটুকু আর কি। তো সেখানে এর তো আর ওটি করার মতো কোনো জায়গা নেই, তাই স্বাস্থ্যসাথী কার্ডটার বিষয়ে আমি বলতে পারলাম না, আমি যতটুকু আমার নলেজ তাই বললাম। আর অনেকে আবার এটাও বলেছো যে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে বলে, ওখানে স্পাইনাল কর্ড হয়তো কোনোভাবে কিছু একটা করা যায়, তোমরা এরকম কমেন্টস করেছো। এবার তোমাদেরকে বলি,
প্রথম কথা ব্যাঙ্গালোরে নিয়ে যেতে গেলে অনেকটা টাকার প্রয়োজন। দ্বিতীয় কথা ওর যা কন্ডিশন, ওকে তো আমাদের মতো নয় যে স্বাভাবিকভাবে যেতে পারবে। আর এখন যা পরিস্থিতি, কি করে নিয়ে যাবে বলো? এর জন্য তো হিউজ অ্যামাউন্টের দরকার। যে নিজের হাজব্যান্ডের ফিজিওথেরাপি চালাতে পারলো না দুটো পয়সার জন্য, সে লক্ষ লক্ষ টাকা কি করে খরচা করবে? পয়সা ছাড়া তো কেউ কিছু করবে না। করে দেবে? করে দেবে না, কেউ করে দেবে না। তাই সেই পার্টটাও আর আসে না এখানে, সম্ভবই না। আর এখন একেবারেই আর কিছু করার নেই, এখন আর কিছু করার নেই। আর তোমরা আরও অনেকেই বলেছো, অনেক ডাক্তারের কথা বলেছে স্পাইনাল কর্ডের জন্য উনি নাকি খুব ভালো ডক্টর, তবে বিনা পয়সায় তো কেউ করবে না গো, ওর পয়সাই নেই। এটাই হচ্ছে কথা। এই কারণে আমি যতক্ষণ পর্যন্ত সময় ছিল কিছু করার, আমার চোখে আসার পর, ওর চ্যানেলটা তো খুব কম দিনের, ও তো বেশি দিনের চ্যানেল খোলেনি, ও স্বামীর জন্যই খুলেছিল, কিন্তু কোনো রেসপন্স পাইনি কারো কাছ থেকে। আর আমিও যখনই আমার চোখে পড়েছে আমি সেই থেকে লাগাতার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আজকে হয়তো সবাই মিলে একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো এই মানুষটাকে সত্যি আমাদের মাঝখানে রাখতে পারতাম, কিছু ট্রিটমেন্ট করাতে পারতাম। এমন অনেক মানুষ আছে, আমি তো ওর সাথে কথা বলেছি, কি বলবো, থাক এইসব কথা আর না বলাই ভালো, দরকার নেই, ছেড়ে দাও। যাই হোক বন্ধুরা, আপডেটটা জানতে চেয়েছিলে সেটাই দিলাম, আর কিছু বলার নেই। আর বৃষ্টি প্রীতম অবশ্যই কন্টেন্ট এর পরের ভিডিও আসছে। তোমরা এই ভিডিওটা যে যতটা পারো একটু প্লিজ শেয়ার করো। আর সবার কাছে অনুরোধ থাকলো, যে যেখান থেকে যতটুকু ক্ষমতা আর কি, যার যেমন ক্ষমতা ওর পাশে থাকার চেষ্টা করো। ওর ওর চ্যানেলে যাও, ওর নাম্বার দেওয়া আছে, নাম্বারে যদি সাথে সাথে ফোনটা না ধরে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা একটা কোনো মেসেজ করে রাখো, অবশ্যই সিন করবে। তারপরে তোমরা যার যেখান থেকে যতটুকু ক্ষমতা তাকে ওকে একটু সাহায্য করার চেষ্টা করো। কারণ যতক্ষণ ওর হাজব্যান্ড আছে নার্সিংহোমে ততক্ষণ তার প্রচুর পরিমাণে একটা বিল হচ্ছে, সেটা ওর পক্ষে মেটানো সম্ভব। ওর আর কিচ্ছু নেই, ওর কিচ্ছু নেই, তোমরা তো নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেই গেছো। আর অনেকে এখনো নতুন আছো যারা বলছো অ্যাকচুয়ালি ওর কী হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে ওর স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছিলো। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওইভাবে উপুর হয়ে পড়েছিল। যে গাড়িটা মেরেছে, কী গাড়ি বা কী বৃত্তান্ত সেটা দাদা বলতে পারছে না, কারণ পেছন থেকে ধাক্কা মেরেছে, ও সেন্সলেস হয়ে দাদা ওইভাবে পড়েছিল। কেউ রাস্তাঘাটে কেউ একটু ধরেও নি, দেখেও নি, হসপিটালেও অ্যাডমিট করেনি। দত্তপুকুরে হয়েছে, দত্তপুকুরে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কেউ নেয়নি। তারপরে 24 ঘন্টা পড়ে থাকার পর পুলিশ এসে কোনোভাবে হয়তো দেখেছে বা কেউ খবর দিয়েছে, তারপরে হসপিটালে যখন নিয়ে গেছে তখন আর কিছু করার ছিল না। স্পাইনাল কর্ড ড্যামেজ মানে তার আর কিছু থাকে না, সে আর কোনোদিনও কোনো বডি পার্টস নাড়াতে পারে না। তো ওর হচ্ছে এই অবস্থা, মানে যাকে বলে পুরো প্যারালাইসিস। শুধু মুখে কথা বলতে পারে, আর কোনো কিছুর কোনো মুভমেন্ট নেই। শুধু মুভমেন্ট নেই নয়, ওর একদম বলতে পারো পিঠের মানে একদম পা থেকে একদম ফুল বডি পর্যন্ত ওর ব্লাড সার্কুলেশনও বন্ধ। আমি তো সোমবার গেছিলাম, সেদিন গিয়ে আমি ডিটেলস জেনে এসেছি ভালো করে সবটা, কারণ ভিডিওতে জানা আর সামনাসামনি কথা বলে জানা দুটোর মধ্যে তো পার্থক্য থাকে। তো সেই কারণে বললাম, যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিলাম। যাই হোক বন্ধুরা, সবাই প্লিজ ওর পাশে থেকো, প্লিজ ওর পাশে থেকো, ওর পাশে থেকো। আমি জানি না আজকে আমি এই কথাগুলো বলছি, কালকে কি নিউজ আসবে আমি জানি না, তবে শুধু একটা কথাই বলবো, ওর চ্যানেলটার পাশে আমাদেরকে সব সময় থাকতে হবে, যতদিন ওর চ্যানেলটা থাকবে। কারণ ওর একটা মেয়ে আছে, ওর এই সামনের দিনের লড়াই আরও অনেক ভয়ানক হতে যাচ্ছে, অনেক বড় লড়াই, মেয়েকে নিয়ে ওর একা যুদ্ধ। সেই কারণে সবাইকে ওর পাশে থাকতে হবে, এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। নতুন কোনো আপডেট পেলে নিশ্চয়ই শেয়ার করবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।